ইয়েস, জাকিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিদেরকে আসতে বলেন, আমরা আজকে ভলপুরি নিয়ে আলোচনা করব। ওকে মিস। ইয়েস। আপনাদের ক্লাস কেমন চলছে সবকিছু? আপনাদের ওয়ালাইকুম। আপনাদের শিক্ষার্থী জীবন কেমন চলছে সবার? বন্ধুরা, মিস আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো চলতেছে। আপনাদের বাকি ক্লাসগুলো কেমন হচ্ছে ঠিক মতো? ইয়েস মিস, হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের তো ঈদের আগে আজকেই লাস্ট, তারপরে তো ঈদের পরে আবার আমাদের সবার চলে আসবো আবার। শনিবারই ক্লাস হয়। কালকে আমার ইন্টারনেটও ঝামেলা করতেছিল, আপনারাও ছিলেন না। সবকিছু মিলাই সবাই মনে হয় ঈদের একটা ছুটি ছুটি আমেজ চলে আসছে। গরু কেনার জন্য সবাই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, একটা ইচ্ছে ছুটির আমেজ চলে আসছে। তখন দেখলাম যে সবারই ভিতরে এই জিনিসটা চলে আসছে। এই তো মাত্র আর কয়টা দিন মাত্র বাকি, ঠিক না? অসুবিধা নাই, আমরা ইয়েস মিস। গল্প শুরু করছি, বাকিরাও ইনশাল্লাহ জয়েন করে ফেলবে কিছুক্ষণের ভিতরেই। গল্প ইয়েস মিস, আমি বলে দিয়েছি। বলে দিয়েছে, আসতেছে। আপনাদের বাকি কোর্সগুলোর সিলেবাস কেমন? কি কি সিলেবাসে এবার আছে? আপনাদের বাকি কোর্সগুলো কি কি? আমরা তাহলে শুরু করছি ভল্পনি। সরি মিস, ওই একটুখানি প্রবলেম ছিল, নয়েজের জন্য হচ্ছে একটা মিউট হ্যাঁ, করিনি। অসুবিধা নাই। আপনার বাকি কোর্সের সিলেবাস গুলা কেমন এবার? এতে রনি আমাদের মাথায় চলে মিস আসে। ভালো। বাকি বাকি কোর্স গুলো। ভালো। সো ভল্পনি ইজ দ্য সেকেন্ড টেক্সট। আমরা তো কোর্স এবার আপনারা জানেন ফিচার্স অফ রেস্টোরেশন ড্রামা, ফিচার্স অফ এলিজাবেথান ড্রামা। আমাদের রাইটার, দুটো রাইটার এবং দুটো টেক্সট, এগুলো নিয়ে আমাদের এবার কাজ। এখন আমরা করব গল্পনি, এটা আমাদের সেকেন্ড টেক্সট ফর দ্য মিড টার্ম। ওয়ালাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি আপনাদের সবচেয়ে মজার, বলুন তো কি, ভলপরি বাই বেন জনসন। আসলে ভলপরি হচ্ছে একটা মানে এনিমেল ক্যারেক্টার নিয়ে, যেটা ফেবল আমরা বলে থাকি সেটা। বাট ওখানে এনিমেল ক্যারেক্টার গুলো কিভাবে কাজ করে আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব। আজকের ভিডিওতে ভলপরি কি এবং ভলপরি কিভাবে শেষ হলো এর সামারি করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। ভলপনি লিখেছেন বেন জনসন। এখানে দেখেন যে আমরা ফার্স্ট ওয়ান একটা ক্যারেক্টারের নাম লিখেছি ভলপনি, দ্যাট মিনস আমাদের এখানে মেইন ক্যারেক্টারই হচ্ছে ভলপনি। ভলপনি হচ্ছে ভেনিস শহরের একজন মিডল এজড, যাকে বলবো আমরা নট সো মাচ এজড অর ইয়াং, মধ্য বয়সী একজন ব্যক্তি, যে কিনা বিয়ে শাদী করেনি এবং তার কোনো সন্তান ছিল না। ওর কোনো উত্তরাধিকারী তার ছিল না। উনি ছিলেন সম্পদশালী একজন ব্যক্তি, বাট কোন উত্তরাধিকারী না থাকায় ওনার বেশ কিছু মানে ফিনান্সিয়াল যে ট্রমা গুলো রয়েছে সেই নিয়ে আজকের ভলপরি। ভলপরির পরে আমরা দেখতে পাচ্ছি মস্কাকে। মস্কা হচ্ছে গিয়ে
ভলপনির আপনি বলতে পারেন যে মেন সার্ভেন্ট বা খুব মানে ভলপনি মস্কাকে যে কোনো কাজে ইউজ করে। মস্কা হচ্ছে গিয়ে অলওয়েজ ভলপনি নিয়ন্ত্রণে কাজ করে। এবার ওরা দুইজনের যে মানে ইয়াটা ছিল, প্ল্যানিংটা ছিল যে কি করে। কল্পনি ছিল একজন সম্পদশালী ব্যক্তি, বাট তার টার্গেট ছিল এলাকার আশেপাশে যারা আরো সম্পদশালী রয়েছে তাদের কাছ থেকে তাদের সম্পদগুলো ছিনিয়ে নেওয়া, হাতিয়ে নেওয়া। বাট কৌশলটা কেমন আপনারা একটু খেয়াল করেন। কৌশলটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কৌশল। সেটা হচ্ছে ভলপনি এবং মস্কার প্ল্যানিংটা ছিল ভলপনি অসুস্থতার ভান করতো এবং আশেপাশের লোকজনকে এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছিল যে ভলপনি যদি মারা যায় তাহলে ভলপনির তো কোনো বউ সন্তান কেউ নাই, তাহলে তার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? রাইট, ভলপনি যাকে খুব লাইক করবে তাকে সে উইল করে যাবে, তাই না? তো ভলপনি কাকে পছন্দ করতে পারে? ভলপনি যাকে পছন্দ করবে সে হলো গিয়ে যে কিনা ভলপনিকে বিভিন্ন ভাবে আহ ভলপনির সঙ্গে থাকবে বা ভলপনিকে খুশি করবে। খুশিটা কিভাবে করতে পারে? এখন ভলপনিকে যদি মনে করেন যে আমি আমার সম্পত্তি তাকে আমি লিখে দিলাম, তখন ভলপনি আমার উপর খুব খুশি। এবার ভলপনি চাইবে যে আমি মৃত্যুর আগে ও যেহেতু আমাকে তার সম্পত্তি এত খুশি হয়ে আমার পরম বন্ধু আমাকে উইল করে গেছে, তাহলে আমিও তাকেই দিয়ে যাই। তাদের প্ল্যানিংটা ছিল এরকম। তো মস্কো অ্যানাউন্স করলো যে ভলপরি অসুস্থ, সে হচ্ছে গিয়ে মৃত্যুশয্যায় শায়িত। তখন আশেপাশে আমরা যে ক্যারেক্টার গুলো দেখতে পাবো, ভল্টার, কর্বাসিও, কর্ভিনো, এরা হচ্ছে অর্থলোভী। তখন তারা করবে কি যে ভলপনির বাসায় যাবে বিভিন্ন উপঢৌকন নিয়ে। তো আমরা আসি প্রথমে ভল্টারের ক্ষেত্রে। ভল্টার হচ্ছে গিয়ে একজন পেশায় উকিল, উনি একজন অ্যাডভোকেট। ও কিন্তু ভলপরিকে খুশি করার জন্য ওই মুহূর্তে একটা মানে মূল্যবান এবং পুরনো একটা প্লেট নিয়ে আসবে ভলপরিকে খুশি করার জন্য, সেটা গিফট করার জন্য, যাতে করে ভলপনি ভলটারের উপর খুশি হয়ে বলবে ঠিক আছে, তো আমার খুবই উইশ করছে, আমার খুব কাছের মানুষ আমার এত ভালো চায়, তাহলে আমি তাকেই বরং আমার সম্পত্তিটা দিয়ে যাই। তাদের কিন্তু ধান্দাটা এইরকম। তো ভলটার নিয়ে আসবে ভলপনির জন্য, ভলপনির সঙ্গে দেখা করতে এসে এমন কিছু গিফট। তো মস্কা সেটা গিফট অ্যাকসেপ্ট করবে এবং ভলটারকে আশ্বস্ত করবে যে হ্যাঁ, ভলপনি খুশি হয়ে আপনার নামে কি করবে, সম্পত্তিগুলো দিয়ে যাবে। দেন করবাসীয় হচ্ছে গিয়ে একজন এজড মানে খুব প্রবীণ ব্যক্তি, যে কিনা ভলপনির চেয়েও, এই করবাসীয় ভলপনির চেয়েও কিন্তু বেশি বয়স্ক। তার একজন সন্তান রয়েছে যার নাম হচ্ছে বোনারিও। তো করবাসীয়র সম্পদ রয়েছে, সে খুব এবার করবাসীয় আসবে ভলপনির সঙ্গে দেখা করতে এবং সে নিয়ে আসবে বেশ কিছু স্বর্ণ মুদ্রা ভলপনিকে খুশি করার জন্য, যাতে ভলপনি স্বর্ণ মুদ্রা পেয়ে খুশি হয়ে তার প্রতি এতটা বেশি প্লিজড হয় যেন তার সম্পত্তিগুলো করবাসীয়কে লিখে দেয়। এবং বোনারিও সম্পর্কে করবাসীয় বেশ কিছু কথাবার্তা রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আহ, তারপর যখন স্বর্ণমুদ্রা নিয়ে আসে সেগুলো মস্কা অ্যাকসেপ্ট করে এবং মস্কা করবাসীয়কে, এই যে মস্কা করবাসীয়কে বুদ্ধি দেয় যে তোমার যে সন্তান বোনারিও আছে তুমি তাকে ত্যায্য পুত্র ঘোষণা করো এবং তাকে কোনো সম্পত্তি না দিয়ে তোমার সব সম্পত্তি ভলপনিকে দিয়ে দাও। এটা কিন্তু তাহলে ভলপনি খুশ, তুমি তোমার পুত্রকে ত্যায্য পুত্র করলা এবং ভলপনিকে দিলা, তার মানে তুমি ভলপনিকে কতটা বেশি ভালোবাসো এটা অবজার্ভ করে ভলপনি তার সমস্ত সম্পত্তি তোমাকেই উইল করে যাবে। এটা হচ্ছে গিয়ে মস্কা তাকে পরামর্শ দিল। দেন আরেকজনকে আমরা পাচ্ছি করভিনো। করভিনো হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী। ওনার আমরা যেখানে এখানে যেটা দেখতে পাচ্ছি শিলিয়া, শিলিয়া হচ্ছে করভিনোর ওয়াইফ। শিলিয়া খুব সুন্দরী একটা নারী। তো করভিনো যায় ভলপনির সম্পদ নেওয়ার লোভে তাকে গিফট করতে। এবং করভিনো ভলপনি যখন শোনে যে ভলপনি মৃত্যুশয্যায় শায়িত, ওই সময়ে করভিনো তার জন্য নিয়ে যায় কিছু হীরার অলংকার। এতে তো ভলপনি মহা খুশি এবং সেগুলো মস্কা অ্যাকসেপ্ট করে। এবং মস্কা করভিনোকে আশ্বস্ত করে যে হ্যাঁ, তোমার এত দামি দামি গিফট হীরার অলংকার নিশ্চয় তুমি হচ্ছে
করভিনো তোমাকেই ভলপনি করভিনোকেই খুশি হয়ে কি করবে, তার সম্পত্তি উইল করে যাবে, এটা তাকে আশ্বস্ত করে। এইবার আমরা যে শিলিয়ার কথা দেখলাম, শিলিয়া হচ্ছে খুবই সুন্দরী একজন নারী। এই কথাটা মস্কা কি করে, মস্কা ভলপনিকে শিলিয়ার ব্যাপারে বলে যে করভিনোর ওয়াইফ সিলিয়া সে খুবই সুন্দরী রূপবতী। এবার ভলপনি তখন মস্কার কাছে তার ইচ্ছে পোষণ করলো যে শিলিয়াকে আমি আমার মানে বেড পার্টনার হিসেবে পেতে চাই। তখন মস্কা এবার কি প্ল্যানে কি করা যায়, তার মাস্টারকে কিভাবে সে প্লিজড করবে, যার জন্য মস্কা এবার আসলে করভিনোর কাছে এসে বলল, আচ্ছা করভিনো, তুমি কি জানো ভলপনি তো খুব অসুস্থ, ডক্টর তাকে সাজেস্ট করেছেন যদি কোনো সুন্দরী মেয়ে তার সঙ্গে রাত কাটায় তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন। তো সেক্ষেত্রে ডাক্তার নিজেই ডিসাইড করেছেন তার মেয়েকে আজ রাতে ভলপনির কাছে অফার করবেন। সেখানে দেখা যাচ্ছে ভলপনি সুস্থ হয়ে উনি কিন্তু খুশি হয়ে ডাক্তারকে তার সম্পত্তিগুলো লিখে দিবেন। এটা যদিও তার একটা পাতানো ফাঁদ ছিল আর কি, কোনো সত্য ঘটনা না। তখন ভলপনি এসে করভিনোকে বলে, যাচ্ছে করভিনো, তুমি যদি তোমার ওয়াইফকে আহ ভলপনির কাছে একটা রাতের জন্য পাঠাও, তার সঙ্গে বেডে রাত কাটাই, তাহলে তোমার উপর খুশি হয়ে কিন্তু তোমাকে লিখে দিবে। আরেকটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভলপনি যখন মস্কার কাছে শিলিয়ার ব্যাপারে শুনেছিল, ভলপনি ছদ্মবেশ ধারণ করে মানে একজন হাতুড়ে ডাক্তার বা ঔষধ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে শিলিয়ার বাড়ির সামনে এসে কোনোভাবে শিলিয়াকে সে কনভিন্স করতে পেরেছিল যে ফ্রি ওষুধ নেওয়ার জন্য, এবং শিলিয়া তার রুমালটা ফ্রি ওষুধ নেওয়ার জন্য ভলপনিকে দিয়েছিল। আর সেই ব্যাপারটা কিন্তু করভিনো দেখেছিল, পরে শিলিয়াকে সে দুশ্চরিত্রা বলে বিভিন্নভাবে অপবাদ দিয়ে বেলকনিতে যাওয়া নিষেধ করেছিল। তো যখন ভলপনি শিলিয়ার ব্যাপারে দেখলো যে শিলিয়া সত্যি সুন্দরী, তখন কিন্তু সে মস্কাকে শিলিয়াকে যে পাওয়ার যে আকাঙ্ক্ষা সে কথাটা জানিয়েছিল। আর এটা জানানোর পরে মস্কা কিন্তু করভিনোকে এইভাবে বলে গেল। এবার করভিনো তো অর্থলোভী, করভিনো ভাবলো তাই তো না, ডাক্তারকে এই সম্পত্তির মালিক হতে দেওয়া যাবে না, আমি বরং আমার ওয়াইফকেই তার কাছে পাঠাবো। করভিনো তখন শিলিয়াকে কোনোভাবে বুঝিয়ে আহ ভলপনির বাসায় নিয়ে গেল এবং ভলপনির বেডরুমে শিলিয়াকে ঢুকিয়ে দিল। তো ওই সময় ভলপরি বেডে তোমার খুব অসুস্থতার প্রিটেন্ড বা ভান করে শুয়ে আছেন। এখানে আরো একটা যেটা ঘটনা ঘটেছিল, যে বোনারিও, বোনারিওকে মস্কা বলল যে বোনারিওকেও কিন্তু মস্কা উল্টো ভাবে ফাঁদে ফেলতেছে, যে বোনারিও তোমার বাবা প্রবাসীও তার সমস্ত সম্পত্তি ভলপনিকে দিয়ে দিবে, তোমাকে তো তো সম্পত্তি থেকে বঞ্চিত করবে। তো বোনারিও বিশ্বাস করতে চায়নি, তখন মস্কো বললো, বিশ্বাস করতে চাও না, তুমি তাহলে ভলপনির বাসায় এসে তার লাইব্রেরিতে ওয়েট করো, দেখবা যে তোমার বাবা এসে তার সঙ্গে এই ব্যাপারে কথা বলছে। তো বোনারিও কিন্তু ওই সময়ে লাইব্রেরিতে ওয়েট করছেন যে তার বাবা প্রবাসীও কখন আসতেছেন। এমন সময় যখন করভিনো শিলিয়াকে ভলপনির বেডরুমে দিয়ে দেয় এবং ভলপনি শিলিয়াকে দেখে তার রূপে বিমোহিত হয়ে বেড থেকে একদম লাফ দিয়ে ওঠে এবং আহ শিলিয়াকে তার নিজের কাছে নিজের মতো করে পাওয়ার জন্য চেষ্টা করে। শিলিয়া ব্যাপারটা বুঝতে পেরে পেছনে সরে যায় এবং সে চিৎকার করে। তার চিৎকার শুনে বোনারিও কিন্তু আসে শিলিয়াকে বাঁচাতে, এবং বোনারিও এসে মস্কা এবং ভলপনিকে প্রহার করে অ্যাটাক করে তাদের উপর শিলিয়াকে সেইখান থেকে উদ্ধার করে। এবার বিষয়টা প্রকাশ হয়ে গেল, যেহেতু বোনারিও একজন বাইরের লোক, সে জানতে পেরে গেল। তখন মস্কা দেখলো যে তার মাস্টার বা মনিব তো বিপদে পড়ে যাচ্ছে, তখন সে একটা নতুন ফাঁদ পাতলো এবং সেখানে ভল্টার তাই ছিল কি, সে হেল্প করলো, বললো যে আমরা সাক্ষী দিব। তারা মস্কা ভলপনি মিলে যে ফাঁদটা পাতলো সেটা হলো যে বোনারিও আর শিলিয়া হচ্ছে লভার এন্ড বিলাভড, এবং তারা শিলিয়াকে ইউজ করেছে, বোনারিও শিলিয়াকে ইউজ করেছে ভলপনির কাছে, যাতে করে ভলপনির বিরুদ্ধে শিলিয়াকে সেডিউস করার একটা মামলা নিয়ে আসতে পারে। মানে পুরো সিচুয়েশনটাকে ঠিক উল্টিয়ে দিল। এবার কোর্টে কেসটা তোলা হলো এবং ভলচার পরবাসীও
এরা শিলিয়া বোনারিওর এগেনস্টে সরাসরি সাক্ষী দিল, এবং শিলিয়া এবং বোনারিও কি হলো, তারা হচ্ছে গিয়ে মানে এখানে দোষী সাব্যস্ত হলো। ভলপনি জিতে গেল। ভলপনিকে এখানে জিততে হেল্প করলো মস্কা, ভল্টার, করবাসিও। তারপর এক সময়ে ভলপনি আবারও একটা নাটক করলো। সেটা হচ্ছে ভলপনি তার সমস্ত সম্পত্তি মস্কাকে লিখে দিল। এবার মস্কা প্রচার করে দিল যে ভলপনি মারা গেছে। তখন এই যে অর্থলোভী ভল্টার, করবাসিও, করভিনো এরা সবাই চলে আসলো যে না, সম্পত্তি তো আমি পাবো, সম্পত্তি আমার হবে। এবার সবাই এসে যেটা দেখলো যে ভলপনি তার সমস্ত সম্পদ মস্কাকে দিয়ে গেছেন। ওরা তো খুব অবাক হয়ে গেল যে মস্কাকে দিয়ে গেছেন। মস্কা তখন তাদের দূর দূর করে তাড়িয়ে দিল, যাও যাও। তাদের একটা শাস্তিও দিল, যাও তোমরা গো, সব সম্পত্তি তো আমাকেই ভলপনি উইল করে গেছে। তখন ভল্টার, করবাসিও এরা সিদ্ধান্ত নিল যে মস্কার এবং ফলকনিকে আমরা যে হেল্পটা করেছিলাম বোনারিও এবং শিলিয়াকে ফাঁসিয়ে কোর্টে, আমরা সেইখানে ওরা একটা ভল্টার একটা কি করলো, কোর্টে লিখিত দরখাস্ত দিল যে সে অ্যাকচুয়ালি একটা মিথ্যা সাক্ষী দিয়েছিল এবং সে সেটা স্বীকার করছে। এইভাবে সে নিজে যেটা সারেন্ডার হওয়া বলে, আত্মসমর্পণ করলো এবং কোর্টে পেশ করলো সে ব্যাপারটা। তখন আম, কোর্টে বিচারের এবার ভলপনি, মস্কা যেটা বললো যে ভলপনি মারা গেছে এবং ভলপনিকে সে কিন্তু আহ সেরকম ভাবে বুঝিয়ে নিয়েছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, ভলপনি মস্কাকে যেহেতু সম্পত্তি লিখে দিয়েছে, মস্কাই তখন ভলপনির উপর তোমার যেটা হয় যে ভলপনিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বা ভলপনির ওপরই খবরদারি করছে, সব সম্পত্তি তো এখন আমার। এবার ভলপনি তো মহা বিপদে যে মস্কাকে সম্পত্তি লিখে দিয়ে মস্কায় এখন তাকে বিতাড়িত করছে বা পানিশড করছে বা তিরস্কার করছে। ওরা দুজনের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এবার ভলপনি ছদ্মবেশ ধারণ করে, সৈনিকের ছদ্মবেশ ধারণ করে রাস্তায় বের হলো। এবার ভল্টার এবং করবাসিও, করভিনো এরা যখন কোর্টে মস্কা এবং ভলপনির বিরুদ্ধে সাক্ষী দিল, বা তাদের আগে তারা যে তার জন্য যে অপরাধগুলো করেছিল সেগুলো স্বীকার করে নিল, এমন সময় মস্কা দেখলো সে তো বিপদে পড়ে যাচ্ছে। তখন সে বলল যে অ্যাকচুয়ালি এগুলো সব মিথ্যা কথা, আর ভলপনি তো মারাই গেছে, ভলপনি তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে। এবার ভলপনি করলো কি, ভলপনি কোর্টে তার ছদ্মবেশ ধারণ করে গিয়ে স্বরূপে প্রকাশ পেল যে না, আমি তো মারা যাইনি, আমি ভলপনি বেঁচে আছি এবং এগুলো সবই হচ্ছে মস্কার ষড়যন্ত্র। বিজ্ঞ আদালত তখন বিষয়টা বুঝতে পারলেন যে আসলে মূল ষড়যন্ত্রকারী কে বা ঘটনাগুলো কি কি। এগুলো বোঝার পরে কোর্টে যেটা রায় হলো, সেখানে বোনারিও এবং শিলিয়াকে বেকসুর খালাস করা হলো। তারা হচ্ছে আহ তাদেরকে মুক্তি দেয়া হলো। এবং ভলপনির জন্য ফার্স্ট ওয়ান, ভলপনির জন্য যে শাস্তিটা প্রযোজ্য হলো সেটা হচ্ছে ভলপনি তার সমস্ত সম্পত্তি হাসপাতালে দান করবে। এবং ফলকনি আহ এতদিন যে অসুস্থতার ভান করতো, সেই রকম অসুস্থ সে যতদিন না হবে ততদিন তাকে কারাবন্দী থাকতে হবে। এটা হচ্ছে কি ভলকনির শাস্তি। দেন মস্কার কি শাস্তি? মস্কার শাস্তি হচ্ছে গিয়ে মস্কাকে যাবজ্জীবন কারাদণ্ড, এবং যেটা তাকে একজন দাস হিসেবে তোমার যুদ্ধ জাহাজে জাহাজে করে তাকে পাঠিয়ে দেওয়া হবে একটা দাস হিসেবে, এবং যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে দাসত্ব বরণ করেই থাকবে। দেন ভল্টারের যে শাস্তিটা হলো সেটা হলো সে একজন উকিল ছিল, তার উকিলের লাইসেন্সটা বাতিল করা হলো। আর কোরবাসিওকে যে শাস্তিটা দেওয়া হলো সেটা হচ্ছে কোরবাসিও তার সমস্ত সম্পত্তি তার ছেলে বোনারিওকে দিয়ে দিতে হলো, এবং কোরবাসিও এখানে নিঃসম্পত্তির হয়ে গেল এবং বোনারিওকে সমস্ত সম্পত্তি দান করলো। আর করভিনোর জন্য যে পানিশমেন্টটা কোর্ট করলো সেটা হচ্ছে গিয়ে করভিনো থেকে শিলিয়াকে আলাদা করে দেওয়া হলো, এবং শিলিয়াকে বিয়ে করার সময় যে পরিমাণ অর্থ সে পণ হিসেবে নিয়েছিল তার 3 গুণ অর্থ শিলিয়াকে দান করে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলো। এখানে মানে সত্যের জয় হলো। বোনারিও এবং শিলিয়া আহ, পুরস্কৃত বা রিওয়ার্ডেড হলো এবং তারা মুক্তিও পেল। আর যারা অর্থলোভী ছিল, বিভিন্ন ভাবে হ্যারেস্ট করেছে সবাইকে, তারা কিন্তু তাদের উপযুক্ত শাস্তি পেয়ে ভলপনির লেখার ভলপনিটা এখানে এভাবে শেষ হয়েছে। তো
ডিয়ার অডিয়েন্স, এই ছিল অ্যাকচুয়ালি বেন জনসনের ভলপনি, যেটা এগুলো প্রত্যেকটা আসলে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেল ফেবল এটা একটা। নেক্সট, ভলপনি অ্যাকচুয়ালি একজন কানিং ফক্স। ধূর্ত একটা শেয়ালের যে ধূর্তগিরি করা এবং লাস্ট পর্যন্ত তাকে পানিশড হওয়ার গল্পটাই এখানে বর্ণিত হয়েছে। আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Welcome to Choose Your Future. এই নাটকটার রাইটার হচ্ছে বেন জনসন, এবং তৎকালীন সময়ে বেন জনসনের সময় আর কি, জ্যাকোবিয়ান এইজে যখন এই নাটকটি উনি লিখেছিলেন তখন এই নাটকটি প্রচুর হিট করেছিল। কিরকম হিট করেছিল অর্থাৎ তখন একটা ভাইরাল হওয়া টাইপের, প্রত্যেকটা মানুষ এই নাটকটি পছন্দ করেছিল, কারণ এটা অনেকটা যে রিয়েলিস্টিক টাইপের, আশেপাশে যা চলছে সেরকম বিষয়টাকে সুন্দর করে দেখানো হয়েছে এই নাটকে। তো আমরা আশা করি যে এটা আমাদেরও ভালো লাগবে। এটা কোন ধরনের নাটক? নাটকটি মূলত হচ্ছে একটা স্যাটায়ার বা স্যাটারিক্যাল কমেডি। তবে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কমেডি অফ হিউমার। এই কমেডি অফ হিউমার, তো এগুলো আমাদের ব্রড কোয়েশ্চেন, এটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা গল্পনী নাটকটার সামারি এবং একই সাথে আমরা আলোচনা করব হচ্ছে এটার যে থিমস গুলো, কি কি বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, মোটামুটি ডিটেল যা দরকার আছে সবকিছুই। তো চলুন আমরা সরাসরি সামারিতে চলে আসি। গল্পনী নাটকটার যে টাইটেল, নামটাকে আমরা যদি চিন্তা করি, এটার অর্থ হবে হচ্ছে ফক্স অথবা দা ফক্স। আর এই নাটকটি মূলত হচ্ছে এই নাম, যে নামটা ইটালিয়ান একটা নাম, শুরুর অংশটা একটু খেয়াল করে শুনবেন। দা ফক্স নাটকের নাম কেন? অর্থাৎ একটা ধূর্ত শিয়ালকে নিয়ে হচ্ছে এই গল্পটি। গল্পের যে হিরো, সে হচ্ছে মূলত একটা শিয়াল। অর্থাৎ একটা নাটক যখন দেখানো হয়, যদি আজকের দিনে হতো তাহলে ঠাকুরমার ঝুলিতে যেমন দেখা যাবে যে বাঘ, সিংহ, শিয়াল এরাই হচ্ছে নায়ক নায়িকা, ঠিক আছে? তো আজকের দিনে হলে এভাবে নাটকে অ্যানিমেশন দিয়ে হচ্ছে দেখানো হতো যে একজন হচ্ছে ফক্স, আরেকজন হচ্ছে অন্য প্রাণী, সবকিছুর আমি ডিটেল নাম বলবো। কিন্তু যেহেতু এটা প্রাচীনকালের ছিল, তখন নাটকে মূলত মানুষদেরকে দিয়েই দেখানো হতো, কিন্তু সেই মানুষটার নাম ছিল, অমুকের নাম ছিল হচ্ছে শিয়াল, আরেকজন নাম, তার নাম ছিল হচ্ছে কি মাসি, আরেকজন, মানে ঠাট্টা করে এই মানুষগুলোর নাম এরকম করে দেওয়া হয়েছিল। আর এই ধরনের নাটককে বলা হয় বিস্ট ফেবল। এটাও একটু মনে রাখতে হবে। BAST, বিস্ট মানে হচ্ছে পশু পাখি জন্তু, ফেবল, তো ফেবল মানে হচ্ছে গল্প, অর্থাৎ পশু পাখি নিয়ে যে গল্প লেখা হয়, বা ঈশপের গল্প আপনারা যারা পড়েছেন, পঞ্চতন্ত্র আপনারা বর্তমানে যারা দেখেন, এই টাইপের একটা গল্প। তো আমরা একদম বেসিকটা জানলাম, চলুন এবার আমরা সরাসরি সামারিতে চলে আসি। সামারিতে হচ্ছে আমরা গল্পের পুরো স্টোরিটাকে জানবো, তার আগে ছোট্ট করে একটু ক্যারেক্টার লিস্টটা জানতে হবে। বেশি ক্যারেক্টার এখানে নেই। মূল যে ক্যারেক্টার, প্রধান চরিত্র, সে হচ্ছে আমাদের গল্পনী। গল্পনী হচ্ছে কি প্রধান চরিত্র, গল্পের নামও, নাটকের নামও গল্পনী। সে মূলত একটা ধনী মানুষ, তার প্রচুর টাকা পয়সা আছে, এটুকুই ধরে নিচ্ছি। সে হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, এবং তার একজন সার্ভেন্ট আছে, সেবক। সেই সার্ভেন্টের নাম কি? মস্কা। মস্কা মানে মাসি। মাসি কেন এই লোকটার নাম দেওয়া হয়েছে? কারণ এই লোকটা আসলে নিজের কিছু নাই, ওই গল্পনের যে সম্পত্তি, ওরই পিছে পিছে সারাদিন ঘুরে একটা প্যারাসাইট। মূলত মস্কা শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে কি? পরজীবী, অন্যের উপর নির্ভর করে যে চলে। তাহলে এই দুজনের মধ্যে কানেকশনটা আমরা জানলাম। এরপরে যে ক্যারেক্টার গুলো রয়েছে, একজনের নাম হচ্ছে ভল্টর। আমি এর আগেই বলেছি যে ওয়ার্ডস গুলো হচ্ছে ইটালিয়ান ওয়ার্ডস। ভল্টর ইটালিয়ান ওয়ার্ড, এর অর্থ হচ্ছে ভালচার, শকুন। শকুনেরও কিন্তু সেম স্বভাব, দেখবেন যে ওর স্বভাব খুব একটা ভালো না। এই গল্পের নাম শকুন, কিন্তু সে একজন মানুষ। মানে গল্পে দেখানো হচ্ছে, ধরেন আজকের দিনে যদি গল্পটা হতো, তাহলে একটা শকুন আহ দেখবেন যে স্টেজের সামনে আসছে, এসে বলতো আমি হচ্ছে একজন লয়ার, বা আমি একজন কি, আমি একজন আইনজীবী। তারপর হচ্ছে র্যাভেন, কাক। কাক বলতো বাবা আমি হচ্ছে একটা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ কাক, আমি হচ্ছে কি, আমি হচ্ছে একজন অমুক। তো এখানে আমাদের করব্যাসিওকে দেখানো হয়েছে সে একজন বৃদ্ধ মানুষ,
এবং করবাসিও বলতে মূলত বোঝানো হয় র্যাভেন বা এক ধরনের দাঁড় কাক, বড় সাইজের যে কাক হয় সেটাকে। এবং আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেটা হচ্ছে করভিনো। করভিনো জিনিসটা কি? করভিনো শব্দেরও অর্থ হচ্ছে এক ধরনের কাকই বলা যায়। করভিনো হচ্ছে রিয়েল কাক, আর এর আগে যেটা আমরা দেখলাম করবাসিও বা র্যাভেন, ওটা হচ্ছে দাঁড় কাক বা বড় সাইজের। ঠিক আছে, তো করভিনো সেও একটা কাক বা একটা মানুষ, পেশায় সে হচ্ছে একজন মার্সেন্ট বা সওদাগর। অনেকের হচ্ছে এই চরিত্রগুলো নিয়ে ঝামেলা হবে যে প্রাণীর নাম এটা আসলে প্রাণী নাকি মানুষ। তো এই নাটকটা যখন লেখা হয়েছিল বা দেখানো হয়েছিল, প্রত্যেকটা অভিনেতা ছিল হচ্ছে এক একজন মানুষ, কিন্তু সেই মানুষের নাম, ওর নাম কাক, ওর নাম ছাগল, ওর নাম গরু, এরকম। ঠিক আছে, তো এভাবে কেন দেখানো হয়েছে? আসলে রিয়েল মানুষকে দিয়ে দেখানো হয়নি, তৎকালীন মানুষকে ব্যঙ্গ করে, খুবই অপমানজনক ভাবে ব্যঙ্গ করে হচ্ছে এই নাটকটি লেখা হয়েছিল, মানুষের স্বভাব আচরণকে, খারাপ যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে সামনে দেখার মাধ্যমে। আরেকটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে লেগাসি হান্টার্স। লেগাসি বলতে বোঝানো হয় কি? লেগাসি বলতে বোঝানো হয় সম্পদ। হান্টার মানে হচ্ছে সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করে সব সময়। কারা? তিনজন মানুষ ছিল লেগাসি হান্টার। আমরা একটু আগে যে তিনজনের নাম পড়লাম ওই তিনজনই। তিনজনের নাম আমরা আরেকবার দেখবো, সেটা হচ্ছে ভল্টর, করবাসিও, করভিনো। আমরা নামগুলো একটু খেয়াল করবো কারণ এগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এছাড়াও দুইজন ক্যারেক্টার আছে যেগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, আমরা সামারিতে একবারই শুধু তাদেরকে পাবো। সেটা হচ্ছে একজন স্যার পলিটিক উডবি আর একজন লেডি পলিটিক উডবি। রাজনীতির সাথে তাদের একটু সম্পর্ক আছে আর কি। তো এবার আমরা সরাসরি সামারিতে চলে আসি, আমি এখান থেকে পড়বো না, আপনারা জাস্ট একটু খেয়াল করে শুনবেন। অ্যাক্ট 1 অর্থাৎ শুরুর দিকে, শুরুর দিকে আমরা দেখতে পাই যে ভেনিস শহর, ইটালির ভেনিস শহরে একজন মানুষ বাস করে, মানুষের নামটা ছিল ভলপো। সেই মানুষের একজন কি ছিল? একজন সার্ভেন্ট ছিল, সেই সার্ভেন্টের নাম ছিল হচ্ছে মস্কা। সার্ফেক্সের ম্যাটিক লিকুইড এখন নতুন প্যাকে এসপিপি টেকনোলজির সাথে, যা কঠিন ছোট দাগ দূর করে মেশিনে। অ্যাক্টিভ স্টাইলিং আর কন্টেন্ট মেকিং এ প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করো। MOSC, মস্কা। তো ভল্পনীকে আমরা দেখতে পাই যে সে কি করে? অভিনয় করে অসুস্থ মানুষ হিসেবে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। একদিন দুই দিন না, সে লাস্ট কয়েক মাস ধরে বিছানায় চিৎপটাং হয়ে পড়ে আছে, এবং তার যে সার্ভেন্ট তাকে দিয়ে এলাকার বাইরে শুধু ছড়ায় যে আমার মালিক, সার্ভেন্ট হচ্ছে মস্কা, মস্কা এসে বাইরের লোকজনকে বা পুরো গ্রামে কি বলে? বলে আমার সার্ভেন্ট, সরি আমার মালিক মস্কা, সে হচ্ছে মারা যায় যায় অবস্থা, এই মারা যায় তো সেই মারা যায়, এরকম লোকজনকে বলে। এখন কথা হচ্ছে এইগুলো বলে লাভ কি? মস্কা যে এই সমস্ত কথা লোকজনকে বলে লাভ কি? এতে যেটা হয়, গল্পের এই যে অসুস্থ বা মরে মরে যাওয়া একটা ভান করে, এতে দেখা যায় যে আরো যে লোভী মানুষজন কয়েকজন আছে সমাজে। কোন তিনজনের নাম বলেছিলাম? করবাসিও, করভিনো, ভল্টর। এই তিনজন লোক ভল্পনীকে প্রায় দেখতে আসে যে লোকটা মরে গেল কিনা, অসুস্থ কি অবস্থা, এরকমটা বলে আসে না, মূলত দেখতে আসে যে মরে গেল কিনা সেটা দেখতে। এবং আরেকটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ভল্পনীকে বিভিন্ন জিনিস গিফটের মাধ্যমে বা তাকে একটু প্রশংসা করার মাধ্যমে যদি ভল্পরীর মন জয় করা যায়, তাহলে ভল্পরী মরার আগে তার সমস্ত সম্পত্তি ভল্পনী কি করবে? ওই সেই ভল্টর, করবাসিও, করভিনো, এই তিনজনকে যেন দিয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এক, দুই, তিন, এই তিনজনকে যেন দিয়ে যায়, এটা হচ্ছে এই তিনজনের উদ্দেশ্য ছিল। ভল্পনী এখানে কিন্তু নাটক করছে। এখন ভল্পনী নাটক করছে বা মারা গেলে এই তিনজন কেন তার টাকা পয়সা পাবে? এর আবার একটা কারণ ছিল, কারণ ভল্পনীর নিজের কোনো সন্তান, সান আর কি ছিল না। ভল্পনীর নিজের কোনো সন্তান ছিল না। আমরা গল্পে দেখতে পাবো যে ভল্পনীর হচ্ছে বেশ কয়েকটা সন্তান আছে। তাহলে ঘটনা কি? ভল্পনী আসলে লোকটা খারাপ ছিল। সে কি করতো? রাস্তাঘাটের যে ভিক্ষুক মহিলারা ছিল সেই মহিলাদের সাথে উল্টোপাল্টা সম্পর্ক করে সে কিছু ইলিগাল চাইল্ড, অবৈধ সন্তান জন্ম দিয়েছে, যে সন্তানগুলোর নামও খুবই অদ্ভুত। একটার নাম অ্যান্ড্রোজেনো, এগুলো আপনাদের খুব একটা দরকার নেই। একটার নাম হচ্ছে ক্যাস্ট্রো। তো এই নামগুলোর অর্থ আবার হচ্ছে, মানে একজন হচ্ছে হিজড়া, একজন হচ্ছে আরেক সমস্যা, একজনের নাম ইউনাক। ঠিক আছে, তো ভল্পনের মূল কথা হচ্ছে বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা আমরা দেখতে পাই, যে বাচ্চাগুলো একটাও হচ্ছে সুস্থ না, অসুস্থ। একজন হিজড়া, তো একজনের অমুক শারীরিক অঙ্গ নেই, তমুক শারীরিক অঙ্গ নেই। এই ভল্পনী তার এই অসুস্থ বাচ্চাগুলোকে দিয়ে আবার কি করায়? লোকটা আসলে বাজে আছে,
দেখা যায় এই বাচ্চাগুলোকে সে হচ্ছে নাচতে দেয়, ভাঙ্গাচোরা হাত পা নিয়ে তারা নাচানাচি করে, ভলপনি সেটা দেখে। কিন্তু ওর কোনো লিগেল সন্তান ভলপনির নেই, যে কারণে ভলপনি মারা গেলে তার সম্পত্তি সে ভলপনি যাকে পছন্দ করে তার হয়ে যেতে পারে। তার হয়ে যেতে পারে কার কার? ভলটোরের হতে পারে, কর্বাসিওর হতে পারে, কর্তলার হতে পারে। এই জন্য এই তিনজন ব্যক্তি বারবার ভলপনিকে দেখতে আসে, প্রায়ই দেখতে আসে। ভলপনি এই কাজটা করছে কয়েক মাস ধরে। এবার আমরা হচ্ছে পরের একটা চলে আসি। দ্বিতীয় একটা গিয়ে আমরা দেখতে পারি যে ভলপনি কি করছে, গিফট পাচ্ছে, প্রশংসা পাচ্ছে কার কাছ থেকে? ওই তিনজনের কাছ থেকে। তিনজন কি কি গিফট দিচ্ছে সেগুলো যদি আমরা একটু বলি। যেমন প্রথম জন হচ্ছে ভল্টর, সোনার একটা গোল্ডের একটা প্লেট দেয়, যেখানে আবার ভল্টনের হাতের ছাপ ছিল। সেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না ভল্টনের ব্যাপারটা। গল্প যখন এগোবে তখন আমরা দেখব করবাসিও একটা মারাত্মক গিফট তাকে দিয়েছে। সেটা হচ্ছে করবাসিওকে মূলত এই বুদ্ধিটা দিয়েছিল হচ্ছে আমাদের সেই মস্কা। মস্কা কে ছিল? মস্কা ছিল ভলপনেরই সার্ভেন্ট, মালিকের সার্ভেন্ট। মস্কা এসে করবাসিওকে বলেছে, করবাসিও সেই বৃদ্ধ মানুষটা করবাসিওকে বলছে যে আপনি না নিজের সন্তানকে ডিস ইনহেরিট করে দেন, ত্যায্য করে দেন, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেন। আপনার সব সম্পত্তি আমাদের ভলপনি স্যারকে দিয়ে দেন। তো ভলপনি তো মারা যাবে, মারা যাওয়ার সময় দেখবেন যে তার সব সম্পত্তি আপনাকে দিয়ে যাবে। কারণ কি? মস্কা একটু চাপাবাজ ছিল। সে বলে যে ভলপনি মারা যাওয়ার আগে আগে শুধু সব সময় করবাসিও আপনার কথাটাই বলে, আমার দাঁড় কাকটা কই গেল রে, এই টাইপের কথাবার্তা, ঠিক আছে? আর এই মস্কা এমন বেয়াদব যে এই ডায়লগটা সে ওকে দেয়, ওকে দেয়, আবার ভল্টরকে দেয়, সবাইকে এই একই সেম কথা বলে, আপনার কথাই বলছিল। ইভেন অনেক সময় দেখা যায় যে ভল্পনের রুমে পর্যন্ত যেতে দেয় না। কি আনছেন? স্যারকে দেখার জন্য, আমার হাতে দেন, গিফট দিয়ে দেয়, সেটা নিয়ে নেয়। তাহলে করভাসিও কি করে? নিজের সন্তানকেই ডিসইনহেরিট করে দিতে চায়। আরেকজন মানুষ আবার মারাত্মক লোক, সে হচ্ছে আমাদের করভিনো। করভিনো এমন মারাত্মক গিফট দেয়, সে একটু এক্সট্রিম লেন্থে গিয়ে গিফট দেয় নিজের ওয়াইফ, ওর বউয়ের নাম ছিল সিলিয়া, সে সিলিয়াকেই দিয়ে দিবে। এটা আবার ঘটনা চক্রে চলে আসে, আমরা একটু পরেই জানবো। তো আমরা একটু মনে রাখবো যে করভিনো বা কাক যে ছিল তৃতীয় যে ব্যক্তি, তার স্ত্রীর নাম ছিল সিলিয়া। আর করভাসিও যে লোকটা, একটু নামটা বড়, করভাসিও সবচেয়ে বড় নাম, এবং উনি বৃদ্ধ, নাম থেকে আমরা মনে রাখবো লোকটা বৃদ্ধ। এবং ওর একটা বাচ্চা ছিল হচ্ছে বোনারিও। বোনারিও যে খুব একটা ছোট তা নয়, বোনারিও হচ্ছে মোটামুটি মানে সম্পত্তি পাওয়ার মতো যেহেতু অধিকার আছে, তার মানে সে হচ্ছে অ্যাডাল্ট। পরে এই বোনারিও এবং সিলিয়াকে নিয়ে বেশ কিছু কলঙ্ক রটানো হবে গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে। তো আমরা দ্বিতীয় একটা যেটা দেখতে পাচ্ছিলাম, যে ভলপনি আরো আরো বেশি গিফট পাওয়ার জন্য মস্কাকে দিয়ে অন্যান্য সকল লোকদেরকে শুধুমাত্র বলায় যে সে মারা যাচ্ছে। এতে কি হয়? ওই মানুষগুলো আরো আরো বেশি লোভী হয়ে যায়। কোন মানুষগুলো? বাকি সেই তিনজন, ঠিক আছে? করবাসিও, করভিনো এবং ভল্টর। ভল্টর নামটা আমরা শুরুতে দিব, ভল্টর, করবাসিও, করভিনো। এই তিনজন মানুষ হচ্ছে ভলপনির সম্পত্তি পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। অ্যাক্ট 3 তে আমরা দেখতে পারি যে মস্কো একটা বড় ধরনের খেলা খেলে। আপনারা যারা গ্রামীণ নাটক দেখেছেন, ওখানে দেখবেন যে একজন আরেকজনের সাথে না অকারণে বড় ধরনের একটা ট্রিক খেলে। তো সেরকম একটা ট্রিক খেলে হচ্ছে আমাদের ভলপনির সেই সার্ভেন্ট মস্কা। তো মস্কা প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে, মস্কা প্রথমে ভলপনিকে বলে যে আপনাকে তো খুবই পছন্দ করে আমাদের করভিনো সাহেব। তো করভিনো সাহেবের একটা বউ আছে খুবই সুন্দরী, তার নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া যেহেতু তার ওয়াইফ, সে যেহেতু আপনাকে পছন্দ করে, আপনি চাইলে কিন্তু সিলিয়াকে নিয়ে নিতে পারেন, কেড়ে নিতে পারেন, কারণ লোকটা খুব একটা ভালো না। দেখা যাবে টাকার লোভে নিজের বউকে পর্যন্ত দিয়ে দেয়। এই প্ল্যানটা মস্কা হচ্ছে ভলপনিকে দেয়। ভলপনি বলে তাই নাকি? সিলিয়া দেখতে কেমন রে? তখন মস্কা বলে যে অবশ্যই সুন্দর। তখন ভলপনি নিজে হচ্ছে একটা হাতুড়ে ডাক্তার, যেটাকে আমাদের বইয়ে লেখা ছিল মাউন্টি ব্যাংক। আমি একটু লিখে দিই। মাউন্টি ব্যাংক বলতে বোঝানো হয় মূলত হচ্ছে হাতুড়ে ডাক্তার টাইপের। তো ভলপনিকে এই বুদ্ধিটা দেওয়ার পরে ভলপনি কি সাজে? একটা মাউন্টি ব্যাগ সাজে। মাউন্টি ব্যাগ সেজে সিলিয়ার বাড়ির সামনে গিয়ে সে হচ্ছে কাঠের একটা পাটাতন এরকম দাঁড় করায়, বড় একটা টেবিল টাইপের আর কি, কাঠ দিয়ে তৈরি করে। এক্ষেত্রে হেল্প করে আবার তার সেই ওই যে প্রতিবন্ধী বাচ্চা কাচ্চাগুলো। বড় একটা উঁচু জায়গা তৈরি করে, সেটার উপরে ভলপনি ছদ্মবেশে উঠে লাফালাফি করে একটা ওষুধ বিক্রি করতে গেছে। সেই ওষুধের নাম ছিল হচ্ছে প্যানাসিয়া, প্যানাসিয়া মানে হচ্ছে মূলত সর্বরোগের ঔষধ।
ঠিক আছে? ওই সর্বরোগের ঔষধ সে বিক্রি করতে শুরু করে এবং সে তাকায় তাকায় সিলিয়াকে দেখার চেষ্টা করে, সবার দুনিয়ার সব রোগ সেরে দিবে এই টাইপের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দেয়। তখন একটা সময় আবার সিলিয়াও চলে আসে, তাদের মধ্যে হচ্ছে আহ রুমাল ছোড়াছুড়ি, বা রুমাল হচ্ছে সিলিয়ারটা পড়ে যায়, সেটা ভলপনি ধরে একটা কিস করে দিয়ে দেয়, এরকম একটা সিন ছিল নাটকের মধ্যে। সেটা আবার হঠাৎ করে সিলিয়ার হাজবেন্ড দেখে ফেলে ভলপনিকে এসে প্রচন্ড মায়ের দেয়, ইচ্ছা মতো ধুলাই দিয়ে দেয়, ভলপনি ওখান থেকে চলে আসে। মানে তখন তো ভলপনি ছদ্মবেশে ছিল না, যে কারণে হচ্ছে ভলপনিকে সিলিয়ার হাজবেন্ড চিনতে পারে নাই, তারা হলে হয়তো বা মারতো না। সিলের হাজবেন্ড হচ্ছে করভিনো। তো এখান থেকে দেখা যায় যে মারটার খেয়ে, করভিনোর হাতে মার খেয়ে ভলপনি নিজের বাড়িতে চলে আসছে। চলে এসে পরের অংশে আমরা দেখতে পাই যে ভলপনি কি করছে, নিজের মস্কাকে হচ্ছে সিলিয়ার রূপের বর্ণনা দিচ্ছে। সে কত কত সুন্দরী ছিল সব কিছু একদম ডিটেইলে বলছে। নাটক তো বেশ বড় ছিল, বেশ কয়েকশো পাতার নাটক। তো এরকম বর্ণনা টর্ণনা দেয়, দেওয়ার পরে আবার আরেকটা প্ল্যান ফাঁদে। মস্কাই মূলত হচ্ছে ওনাকে এই মরে যাওয়ার বা অসুস্থ হয়ে থাকা ট্রিক সবকিছু প্ল্যান দেয়। তো মস্কা তাকে আরেকটা প্ল্যান দেয় যে ভলপনি স্যার, আপনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে আমি আহ করভিনোকে গিয়ে বলবো যে আমার মালিক, আবার একটু খেয়াল করুন, আমরা খেয়াল করে দেখি, মস্কা তার মালিক ভলপনিকে একটা প্ল্যান দেয়। মস্কা গিয়ে করভিনোকে বলবে, করভিনোকে গিয়ে বলবে যে আমাদের মালিক ভল্পনি এমন একটা রোগ হয়েছে যে সে একটা সুন্দরী যুবতী নারীর সাথে যদি থাকে, যেহেতু তার বউ নাই, তাহলে সে হচ্ছে ভল্পনি সুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে দিয়ে কাজ করতে পারেন। কাকে বলা হয়? করভিনোকে। সাথে সাথে করভিনো বলে যে এটা কোনো ব্যাপার হলো, আমি তো এখনই রাজি। তো এই বেয়াদব করভিনো কি করে, নিজের ওয়াইফকে সে ভলপনের রুমে পাঠায় দিতে রাজি। এমনকি তার ওয়াইফ যে সিলিয়া, সিলিয়া মেয়েটা আবার ভালো ছিল, সে যেতে রাজি না। কিন্তু দেখা যায় যে সিলিয়াকে তার হাজবেন্ড করভিনো জোর করে ভলপনের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেয়। এদিকে মস্কো আবার আরেকটা ট্রিক খেলেছে অকারণেই। সে অন্যদিক দিয়ে করবাসিওর বাচ্চা যে বোনারিও ছিল, সেই বোনারিওর সাথেও শয়তানি করছে। বোনারিওকে বলছে যে এই তোর বাবা তো তোর সম্পত্তি টম্পত্তি সব কল্পনিকে লিখে দিচ্ছে, আরো অনেক অনেক সব উল্টো পাল্টা অকারণেই ছড়ায়, ঠিক আছে? মানে ওরে এগুলা করতে মজা লাগে। তো বোনারিওকে বলে, তুই যদি নিজের চোখে দেখতে চাস, তুই হচ্ছে আমাদের মালিক কল্পনের রুমে চলে আয়। কাকে কাকে বলছে? বোনারিওকে আসতে বলছে CELIA, সিলিয়াও আসবে ভলপনির বাসায়। ঠিক আছে, বোনারিওকে বলছে তুই ভলপনির রুমে চিপায় চাপায় লুকায় থাকবি। আর সিলিয়াকে কি করবে? সিলিয়াকে সিলিয়ার হাজবেন্ড করবাসিও ভলপনের রুমে ঢুকিয়ে দিবে, জাস্ট নষ্ট করার উদ্দেশ্যে। এই হচ্ছে ওদের প্ল্যান। এবং যা ঘটার তাই ঘটে। দেখা যায় যে আহ জোর করে সিলিয়াকে তার হাজবেন্ড ভলপনের রুমে ঢুকায় দিছে। ভলপনি তাকে দেখে একটা গান ধরে দেয় সাথে সাথে, কাম সিলিয়া কাম লেট আস প্লে গেম অফ লাভ, এরকম একটা গান, ঠিক আছে? চলো ভালোবাসার খেলা খেলি। তো এই গান শুনে সিলিয়া, তো মেয়েটা ভালো ছিল, ও এই সমস্ত কাজে রাজি ছিল না। তো তারপরেও জোর করে যখন উল্টাপাল্টা করতে যাচ্ছিল, বোনারিও দেখা যায় আর সহ্য করতে পারে না, সে উঠে সিলিয়াকে হচ্ছে হেল্প করে, সিলিয়াকে বাঁচিয়ে দেয় আর কি। বাঁচিয়ে দেওয়ার ফলে ভল্পনির তো মন খারাপ, তার কাজ হতে যে হয়নি, সে খুব মন খারাপ। মস্কা নিজেও মোটামুটি বড় ধরনের একটা গেম খেলছে, তার কাছে ভালোই লাগছে। এরপরে যেটা দেখা যায় যে এদেরকে, এদের এই যে কুকর্মের কারণে এই সমস্ত ঘটনা পুলিশের কানে চলে যায়। and that's why কি হয়, ভলপনিকে সহ মস্কা টস্কা সবগুলারে জেলে নিয়ে যায়। সরি, জেল মানে থানাতে নিয়ে যায়, আদালতে। আর এই অংশে আমরা দেখতে পারি যে থানাতে হচ্ছে আমাদের বেশ কয়েকজন মানুষ, লেডি পলিটিক উডবি ছিল, লেডি উডবি পলিটিক ছিল, স্যার পলিটিক উডবি, এই দুজন মানুষ আর কি। এছাড়াও বাকি যারা সবাই তারা তো ছিলই, ঠিক আছে? তো এই মানুষগুলো যখন থানাতে হচ্ছে কথাবার্তা, সরি আদালতে যখন কথাবার্তা হচ্ছিল, সবগুলাই তো খারাপ। ভালো কে ছিল? CELIA, সিলিয়া, বোনারিও, BONARIO, এই দুজন মানুষই ভালো ছিল। দেখা যায় যে এদের দুজনকেই ফাঁসায় দেয়, বলে যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তারা ভলপনির বাসায় আসছিল নষ্টামি করতে, ভলপনির দোষও ঢাকা পড়ে যায়, সবার দোষ ঢাকা পড়ে যায়। এই হচ্ছে প্ল্যান তাদের। এতে কি হয়, থানা থেকে বেকসুর খালাস পেয়ে যায় আমাদের মস্কা সাহেব, ভলপনি সাহেব।
ছাড়া পাওয়ার পরে মস্কো এবং ভলপনির এত না ভাব বেড়ে যায়, ওদের প্ল্যান যে আমরা হচ্ছে এবার আমাদের যারা লেগাসি হান্টার আছে সম্পত্তি পুষতে চায়, অমুকে তমুকে, কে কে ছিল তারা, করবাসিও, করবিনো, ভল্টর, তিনজনকে একদম খেলবো, তিনজনকে নিয়ে খুব ফান করবো। বলে যে বাড়িতে গিয়ে ভলপনি সাহেবকে আমরা মৃত সাজাবো। ভলপনিকেই বলে যে আপনি একদম মরে যাওয়ার প্ল্যান করবেন স্যার, ঠিক আছে, মরার ভান করে থাকবেন, দেখবো যে কে আপনার সম্পত্তিকে বেশি চায় বা কে কি করে, এটা একটা মজা হবে, এরকম একটা প্ল্যান করে তারা। তো বাড়িতে গিয়ে সেম কাজটাই করে, দেখা যায় ভলপনি কি করে মরার প্ল্যান করে এবং মরার মতো করে থাকে, গুজব রটায় দেয় সাথে সাথে মস্কা চারদিকে যে মরে গেছে। তো এখানে আবার এমনকি হচ্ছে ইভেন ওই যে নিজের ডেথ এবং ফিউনারাল শুরু করে দেয়। ফিউনারাল মানে কি, আহ শবদাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া যেটা, সেটা। তো এই ক্ষেত্রে দেখা যায় লাস্টের দিকে, মানে এটা তো মরার প্ল্যান ট্যান করছে, একজন লোক আসে, তার নাম ছিল পেরি ক্রেল। আমরা যখন ওই যে ঠাকুরমার ঝুলি টাইপ দেখি, দেখবেন যে হুট করে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা লোক চলে আসে, এরকম পেরি ক্রিন নামে আরেকজন চলে আসে। সে সেই পুরো মিথ্যা টিথ্যা ধান্দাবাজি ধরে ফেলে ফাঁস করে দেয়, ওদেরকে আবারও থানায় নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া হয়। তো এবার আদালতে নিয়ে যাওয়া হয়, দেখা যায় যে এবার আদালতে সবকিছু ফাঁস হয়ে গেছে, কারণ মোরার একটা নাটক করতেন কেন, ঠিক আছে। তো মরার নাটক করছে এমন এখানে শয়তানিটা করে, আবার একটু খেয়াল করেন, এই হচ্ছে ভলপনি, হচ্ছে মস্কা। মস্কা আবার ভলপনিকে বলে যে স্যার আপনি মরার নাটক করেই থাকেন, অর্থাৎ আদালতে পর্যন্ত ভলপনি উপস্থিত নেই, সে ছদ্মবেশে অন্য কেউ সেজে গেছে, মস্কো পত্রিকা থেকে বাকি সবাই আছে। তো এক্ষেত্রে দেখা যায় ভলপনির নামে উল্টোপাল্টা কথাবার্তা যখন হচ্ছিল, ভলপনি নিজেই নিজের মুখোশ খুলে ফেলে, সাথে সাথে ভলপনিকে আরো মামলা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভলপনি এখানে আরো ফেঁসে যাওয়ার ফলে এদের যত প্ল্যান ট্যান ছিল এভরিথিং ফল অ্যাপার্ট, সব প্ল্যান ভেঙে যায়। বোনারিওকে দেখা যায় যে একটু আগে যে বোনারিওকে দোষ দেওয়া হয়েছিল, সেই দোষ থেকে ওকে খালাস দেওয়া হয়, মানে সবকিছু সত্যতা বের হয়ে চলে আসে, ঠিক আছে। এবং ভলপনি এবং মস্কোর যে বাস্তব ঘটনাগুলো সেগুলো সামনে চলে আসে, প্রত্যেকের সাজা হয়, সাজাগুলো আমাদের একটু জানানো, মানে জানা দরকার যে কার কি কি শাস্তি হয়েছিল। তো এখানে আমরা একটু খেয়াল করে দেখবো কার কি শাস্তি হয়েছিল। ভলপনি সবচেয়ে বড় কালপ্রিট, ওকে জেলে নেওয়া হয়, শুধু জেলে না, ওকে জেলে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, এইরকম রায় হয়। এবং একই সাথে ওনার সমস্ত টাকা পয়সা কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে একটা ইনকিউরেবল মানে দুরারোগ্য ব্যাধি যে মানুষদের, তাদেরকে সুস্থ করার জন্য হচ্ছে একটা হসপিটাল তৈরি করে, সেই হসপিটালে হচ্ছে সমস্ত টাকা ভলপনি দিয়ে দেওয়া হবে, এরকম একটা শাস্তি ভলপনিকে দেওয়া হয়। দ্বিতীয় শাস্তি হচ্ছে আমাদের মস্কা, ওকে ক্রিমিনাল হিসেবে মানে ধরা হয়, ও হচ্ছে সবকিছু প্ল্যানে ছিল, যে কারণে ওকেও হচ্ছে বড় ধরনের একটা শাস্তি দেওয়া হয়, অর্থাৎ ওকে দেওয়া হচ্ছে সশ্রম কারাদণ্ড, কাজ করবে প্লাস আদালতে, মানে ও হচ্ছে যে শাস্তিটা, এটাকে বলা হয়েছে রোয়িং বোট, ওকে দূরে এক জায়গাতে গ্যালিতে পাঠানো হয় যেখানে নৌকা চালাবে অনেক অনেক বছর ধরে। এত ডিটেল লাইন আপনাদের জানতে হবে না, আপনারা এটুকু জানতে পারেন যে ওকে একটা হার্ড লেবার দিতে হয়, লেবার সহ ও হচ্ছে সেন্টেন্স, মানেই হচ্ছে আদালতের বিচার বা রায়, শাস্তি। এবং যে লেগাসি হান্টার্স গুলো আছে, সেই লেগাসি হান্টার্স তিনজনকেও আলাদা আলাদা শাস্তি দেওয়া হয়, আমরা একটু ডিটেল জানবো। তো আমাদের লেগাসি হান্টার প্রথম জন ছিল হচ্ছে ভল্টর। ভল্টর যেহেতু লয়ার ছিল, VOLTUR, আপনারা বানান হয়তো খেয়াল করেছেন। তো ভল্টরের হচ্ছে লয়ার যে পারমিশন, মূল কথা হচ্ছে বার কাউন্সিলের যে লাইসেন্স থাকে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, ও আর ওকালতি করতে পারবে না। করবাসিও করবাসিও প্ল্যান করেছিল যে তার ছেলেকে কি করবে, ছেলেকে হচ্ছে ছেড়ে দিয়ে ভলপনিকে সম্পত্তি দিবে, তাই ওকে দেখা যায় ওর যে শাস্তিটা সেটা হচ্ছে ওর সমস্ত সম্পত্তি তার ছেলের নামে উইল করে দিতে হবে বাধ্যতামূলক, কার কাছে, বোনারিওকে। করভিনোরও একটা বড় ধরনের শাস্তি হয়। করভিনোর শাস্তি হচ্ছে, করভিনোর ওয়াইফ কে ছিল মনে আছে, সিলিয়া। বলে যে সিলিয়াকে, মানে তোর মতো হাজবেন্ডের সাথে সিলিয়ার থাকা দরকার নেই, যে কিনা সেলফ চোজেন কাকল্ড বলে এটাকে। কাকল্ড খুবই খারাপ একটা ওয়ার্ড, এটা হবে CUCKOLD, কাকল্ড। কাকল্ড বলতে বোঝায় যে মানুষ ইচ্ছাকৃতভাবে তার ওয়াইফকে অন্য কারোর কাছে দ্বিধাবোধ করে না, এই টাইপের মানুষ। তো বলে যে তুই তো একটা কাকল্ড, তোকে কি করব, ওকে যে শাস্তিটা দেওয়া হয় সেটা হচ্ছে তার বউ সিলিয়াকে ডিভোর্স দিতে হবে, এবং সিলিয়ার কাছ থেকে যে টাকা নিয়ে তাকে বিয়ে করা হয়েছিল তার 3 গুণ বেশি টাকা, 3 টাইমস টাকা সিলিয়াকে ফেরত দিয়ে
তার বাপের বাড়ি দিয়ে আসতে হবে, সিরিয়া কি করবে সেটা তার ব্যাপার। এরকম ভাবে প্রত্যেককেই শাস্তি দেওয়া হয়, শাস্তি দেওয়ার মাধ্যমে এই নাটকটি হচ্ছে শেষ হয়ে যায়। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এই যে কে কাকে গিফট দিয়েছিল এখানে লিস্ট করা আছে, আপনারা এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন। তো আমরা সংক্ষেপে একটু বলে মনে রাখি, ভল্টর সে হচ্ছে লিগ্যাল সার্ভিস, মানে লয়ার হিসেবে যা যা সার্ভিস দেওয়া প্রয়োজন সে সেটা দিবে। করবাসিও হচ্ছে নিজের সন্তানকে ডিসইনহেরিট করে তার সম্পত্তি দিবে হচ্ছে বল্পনিকে, এরকম প্ল্যান করেছিল। গল্প কিন্তু শেষ, আমরা জাস্ট রিভিশন দিচ্ছি। আর করভিনও প্ল্যান করে হচ্ছে তার ওয়াইফকেই দিয়ে দিবে। এবার আমরা যদি থিম নিয়ে কথা বলি, এই নাটকের একটাই থিম, সেটা হচ্ছে গ্রিড, লোভ। লোভের কারণে একটা মানুষ কি না কি করতে পারে, নিজের লাইফটা বরবাদ করে দিয়ে মস্কা এবং কল্পনা কি করতো, অসুস্থ সেজে থাকার নাটক করে টাকা ইনকাম করছে তারা। বাকিরা আবার দেখেন, গল্পনের মতো খারাপ লোকের টাকা পাওয়ার জন্য তারা সব কি না কি করছে, ওয়াইফকে পাঠায় দিচ্ছে, ছেলেকে ডিসইনহেরিট করে দিচ্ছে, উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে। তো মূলত বেন জনসন হচ্ছে তৎকালীন সমাজের মানুষের যে লোভী আচরণ, এটাকে বোঝানোর জন্য এই নাটকটা লিখেছিলেন। নাটকটা সম্পর্কে আমি সংক্ষেপে আরেকবার একটু বলবো। এই নাটকটার বিষয়টা অনেকেই, মানে আমি তো ফিজিক্যাল ব্যাচে পড়াই, স্টুডেন্টরা এটা অনেক সময় জিজ্ঞেস করে যে আসলে এই ক্যারেক্টার্স গুলো পশু নাকি মানুষ। আসলে এই মানুষগুলো মানুষ, পশুরূপী মানুষ। এরকম মানুষ আসলে কি মানুষ, তারা পশু, পশুরূপী মানুষ। যে কারণে মানুষ দিয়েই তখন কি করা হয়েছিল, অভিনয়গুলো করানো হয়েছিল এবং দেখানো হয়েছে তাদের স্বভাব আচরণ পশুর চাইতে বেশি অধম, আরো বেশি খারাপ। দেখবেন যে কাক, শকুন, শিয়াল, এই প্রাণীগুলোর না আচার আচরণ খুব একটা ভালো বলা হয় না, অন্যের জিনিস তারা খাবলে খুবলে খাওয়ার চেষ্টা করে। সে কারণে এই নামগুলোকেই সিলেক্ট করা হয়েছে। আর যেটা বললাম, এটা একটা বিস্ট ফেবল। বিস্ট ফেবল মানে যারা ঈশপের গল্প পড়েছেন, অর্থাৎ ওই যে একটা বাঘের গলার মধ্যে হাড় ঢুকে যায়, সেই হাড় বের করে দেওয়ার জন্য একটা বককে নিয়ে আসা হয়, ঠিক আছে, তারপর বলে যে আমি তোকে কোনো ক্ষতি করবো না, খাইতে চাই আবার, মানে এই টাইপের গল্প যারা পড়েছেন, দেখুন যে একটা প্রাণীর নাম দিয়ে দিয়ে গল্প করানো হয়। তো প্রাণী কি আসলে কথা বলতে পারে? না, পারে না। অভিনয় তাহলে কে করে? মানুষ দিয়েই করে। আমরা এখন আধুনিক যুগ জন্য এখন অভিনয়গুলো কি করে, মূলত এখন অভিনয়গুলো করানো হয় অ্যানিমেশন, ছবি দিয়ে। মূলত প্রাচীনকালে এই সমস্ত গল্প মানুষ দিয়েই করানো হতো। তো আশা করি যে আমি বিস্ট ফেবলটা জিনিসটা বোঝাতে পেরেছি। আমাদের মূলত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিস্ট ফেবল সহ যত কোয়েশ্চেন আছে সবই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গল্প নিচে স্যাটায়ার, এটার ব্রড কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে আহ সহজ হ্যান্ডনোট থেকে। তারপর এটা যে একটা কমেডি অফ হিউমার, আমি একদম হ্যান্ডনোট থেকে খুব ইজি করে দিয়েছি। এরকম সব কোয়েশ্চেন আনসার দেওয়া রয়েছে। আপনার ক্লাস শেষ করে বাকিগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে যত কোয়েশ্চেন যেটাই আসুক আপনারা খুবই ভালোভাবে আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্তই, আপনারা একটু কমেন্ট। তাহলে আপনারা এখন পড়া শুরু করেন গল্প নিয়ে, আর যা যা করা হয়েছে, দ্য ডাচেস অফ মালফি, গল্প নিয়ে, ফিচার্স অফ এলিজাবেথান ড্রামা, ফিচার্স অফ রেস্টোরেশন ড্রামা, এবং ড্রামা মানে কি, এবং আমাদের বেন জনসন এবং জন ওয়েবস্টার যে হলো ডাচেস অফ মালফির রাইটার, সব রাইটারদের ব্যাপারে এবং নাটকগুলা থিমস গুলা একটু দেখে নেন। হোপফুলি ইনশাল্লাহ ঈদের পরে তো আরেকটা ক্লাস আমরা পাবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। বাবা, এখানে বেবি আসছে কোনো। ওকে, ভালো থাকেন, খুশি থাকেন সবাই। ঈদ মোবারক সবাইকে। মিস, আমাদের সাজেশন কি পরীক্ষার আগে দিবেন নাকি এগুলাই পড়বো আমরা যেগুলো? থাকেন সাজেশন, যেটা বলছি এগুলোই সাজেশন আপনাদের বেসিক্যালি, এর থেকে বাইরে ডিফারেন্ট কিছু নাই। এইভাবে করেই পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মিস। ওকে, ভালো থাকেন। ঈদ মোবারক মিস। ঈদ মোবারক, খোদাহাফেজ। আল্লাহ হাফিজ মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।